খেয়াল করো এখানে আমরা যেমন গতকালকে যে কোডটা দেখাইছিলাম ওই কোডে আমরা কয়েকটা ইনফরমেশন দিছিলাম, ঠিক আছে? ইনফরমেশন গুলোকে আমরা আজকে একটু রিভাইজ করব, যে ইনফরমেশন গুলো আমাদের কোথায় কোথায় আমরা দেখতে পাচ্ছি। প্রোগ্রাম ডিজাইন মডেলের এই ফ্লো চার্টের পর থেকে, হ্যাঁ, প্রোগ্রাম ডিজাইন মডেলে আমরা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং করতেছি। যেমন সি হচ্ছে একটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। হ্যাঁ, এই স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর জি স্যার। কতগুলো বিশেষ বৈশিষ্ট্য থাকে। বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা আবার উপরে আসব, কিন্তু বৈশিষ্ট্যগুলো আমরা একটু নিচে দেখি যে স্ট্রাকচার প্রোগ্রামিং এর মধ্যে কি কি জিনিস আমাদের লাগে। যেমন যেখানে সি প্রোগ্রামিং একটা স্ট্রাকচার্ড বা প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এখানে আমাদের কি কি থাকবে? সি এর একটি মধ্য স্তরের ভাষা। এই ভাষার কম্পিউটারের বিট পর্যায়ে প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করা হয়। তো এখানে এই প্রোগ্রামিং এর কিছু বৈশিষ্ট্য দেয়া আছে। যেমন আমরা এখানে একটা মেইন ফাংশন ব্যবহার করি। যেমন গত ক্লাসে আমরা একটা মেইন ফাংশনের মধ্যে আমরা কোড লিখছিলাম। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে জি স্যার। পাচ্ছি। আচ্ছা, ফাংশনের মধ্যে আমরা কোনো একটা স্টেটমেন্ট শেষ করলে আমরা সেমিকলন দিছিলাম, খেয়াল আছে কি? ইয়েস স্যার, মনে আছে। আচ্ছা, এবং যদি আমরা কোনো কোড লাইন ইউজ করি, এই যে আমরা সেমিকলন ইউজ করতেছি, এটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা কন্টেন্ট। আমরা মেইন ফাংশন ইউজ করতেছি, এটা প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ লাগবে। এই যে প্রিন্টএফ একটা ফাংশন ইউজ করতেছি, এই ফাংশনগুলো আমাদের লাগবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো এইখানে একটু ডেসক্রাইব করছে। এরপর বলছে যে যদি প্রোগ্রামিং এর মধ্যে তুমি কোনো কমেন্ট ব্যবহার করতে চাও, তাহলে ওই কমেন্টটাকে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার চিহ্ন দিয়ে ব্যাকওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করতে হবে। এখন লাইক আমি যদি প্রোগ্রামিং এর এখানে আমি ধরো লিখলাম, এখানে লিখলাম যে হ্যালো স্টুডেন্টস। হ্যাঁ, হ্যালো স্টুডেন্টস যদি লিখি, লিখে যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তাহলে আমার এখানে লেখা আসবে হ্যালো স্টুডেন্টস। দেখো আউটপুটের দিকে তাকাও, এই যে কি লেখা আসছে, হ্যালো স্টুডেন্টস। খেয়াল করছো? জি স্যার। এই যে লেখা আসছে যে হ্যালো স্টুডেন্টস। জি স্যার, দেখা যাচ্ছে হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, ইয়ের কণ্ঠটা আমি শুনতে পাচ্ছি না। জি স্যার। ইয়ে তুমি দেখতে পাচ্ছ চিস্তি? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আমি দেখতেছি স্যার, প্রবলেম নাই। আচ্ছা, আমাকে একটু রেসপন্স করো। এখন যদি আমি এখানে এই ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে লিখি যে চিস্তি সারার ক্লাস, আরেকটা লাইন হবে তাহলে স্যার। না সারার ক্লাস, ধরো আমি যদি এখানে লিখি, এইটাকে বলে কমেন্ট আউট করা। কথা বুঝতে পারছো? যে আমি এখানে একটা লাইন কি করলাম, কমেন্ট আউট করলাম। কথা বুঝতে পারছো? এই ডাবল হ্যাঁ স্যার। স্ল্যাশ দেয়াকে বলে কমেন্ট আউট করা। তো এই লেখাটা প্রোগ্রামে রান করবে না। আমি যদি রান করি, তাহলে এই যে হ্যালো স্টুডেন্টস এভরিওয়ান, এই যে কম্পাইলেশন এরো, এইখানে তুমি যদি কোন এই যে কমেন্ট আউট করো ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, দেখবা যে এটা রান করবে না। আমরা আবার রান করি, এই যে হ্যালো স্টুডেন্টস লেখা আসছে। এটা দেখো একটু সবুজ কালার হয়ে গেছে। তো এটাকে আমরা বলি কমেন্ট আউট করা। কি করা? কমেন্ট আউট করা। কমেন্ট আউট করা মানে আমরা প্রোগ্রামিং এর মধ্যে জাস্ট কোনো কিছু লিখতে চাইলে আমরা লিখতে পারি, এই আর কি। মানে স্যার এই লেখাটা উঠবে না? না, এই লেখাটা প্রোগ্রামে রান করবে না। তাহলে হয় সেটা না? লেখা লাভ কি? না, এটা লেখার কারণটা হচ্ছে ধরো আমি প্রায় 100 লাইনের একটা কোড লিখছি। হ্যাঁ, এখন 100 লাইনের কোড লেখার পর আমি মরে গেছি। এখন পরবর্তী একটা প্রোগ্রামার আইসে আমার এই 100 লাইনের কোড আমি কি কারণে লিখছি এটা বোঝার তো কোনো উপায় থাকবে না। হ্যাঁ এই জন্য কি করে স্যার, ভালো প্রোগ্রামাররা, বলছেন তো। হ্যাঁ, কারণ যে 100 লাইন করলে কেমন এটা গেছে। হইতে পারে না আমি একটা ফাংশন তৈরি করছি, কইরে আমি মরে গেছি। এখন এই ফাংশনের কোডটা কি কারণে, হ্যাঁ, কি কারণে আমার ফাংশনের কোডটা কাজ করতেছে, সো এটা তো আর বোঝার কোনো উপায়ই থাকলো না। কথা বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমি এই কমেন্ট আউটটাকে এইভাবে না করে আমি এইভাবে, এখন ধরো এটা এক লাইনের জন্য আমি কমেন্ট আউট করলাম। হ্যাঁ, এখন যদি আমি
দ্বিতীয় লাইন কমেন্ট আউট করতে যাই, তাইলে আমাকে 2 লাইন বা 3 লাইন অনেক বড় কোড যদি কমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার এই ডাবল স্ল্যাশ দিলে হবে না। ধরো আমি এখানে অনেক কিছু লিখতেছি, হ্যাঁ, অনেক কিছু লিখতেছি, মানে কোড লিখতেছি, ধরো, কথা বুঝতে পারছো? এখন এইটাকে আমি পুরো কথাটাকে আমি কমেন্টস করতে চাই, সেক্ষেত্রে আমার প্রত্যেকটার সামনে কি দিতে হবে, এভাবে করে এই মানে বারবার ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা দুইটা করে দেয়া লাগবে, কথা বুঝছো? এখন যদি আমি কমেন্ট আউটটাকে বারবার না দিয়ে আমি যদি জাস্ট একটা প্রসেসে কমেন্ট আউট করতে চাই, তাহলে আমি করতে পারবো। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে এই স্ল্যাশ দিয়ে আমি একটা স্টার চিহ্ন দিব, এই যে সব সবুজ হয়ে গেল, এবং কতটুকু পর্যন্ত কমেন্ট আউট করব ওইটা ঠিক আগ পর্যন্ত আমি আরেকটা স্ল্যাশ দিয়ে শেষ করে দিব। এরপরে আমি যদি কোড লিখতে চাই, স্যার দুইটা দুইটা স্ল্যাশ দিলে হতো না? কোন জায়গায়? মানে স্যার আপনি যে আগে দেখাইলেন যে দুটো তোমরা স্ল্যাশ দিয়ে। দেখো, যদি কোনো কিছু না বুঝো, হ্যাঁ, তোমাদের দেখবা যে এরকম একটা ইয়ে আসে, এরকম একটা জিনিস আসে, তোমাদের আসে না জুমে? হ্যাঁ স্যার আসছে। এইখানে দেখবা যে এখানে অ্যানোটেট নামে একটা জায়গা আছে, ওখানে ক্লিক করলে তোমরা আমাকে দাগায় দাগায় বুঝাইতে পারবা যে আমরা এই লাইনটা বুঝি নাই। বুঝছো না বুঝো নাই? স্যার আমি তো স্যার মোবাইলে ক্লাস করি। আচ্ছা, যাদের মাউস থাকবে তারা করতে পারবে আর কি, মোবাইলে করা পসিবল না। এই তা আমাকে একটু বইলো। স্যার আমারটা তো স্ক্রিন টাচ। হ্যাঁ, স্ক্রিন টাচেও তো তুমি করতে পারবা, মানে এই অ্যানোটেটটাকে ওপেন করে। স্যার কোনটা অ্যানোটেড? এই যে এই এরকম একটা সাইন, তোমার এই যে দেখো এরকম একটা স্ক্রিন আসতেছে না, এই যে পার্টিসিপেন্ট শেয়ার, এরকম না একটা স্যার এরকম কিচ্ছু আসতেছে না। কি বলো? না স্যার কিচ্ছু আসতেছে না। তুমি যখন প্রথম নাথিং, জাস্ট একটা আসতেছে রেকর্ডিং, একটা আসতেছে হচ্ছে ইউ আর ইউজিং এনহ্যান্সড, এটা কি লেখছে, এনক্রিপশন, আর আরেকটা আসতেছে হচ্ছে স্যার এই মানে ক্লাস্টার সম্পর্কে একটা আসতেছে, আর আর বাকি কিচ্ছু আসতেছে না, নাথিং এলস। এটা আসার কথা, আমার তো ক্লাস 6 এর বাচ্চারা তো এটা পাচ্ছে, এই অ্যানোটেট পাচ্ছে। কোনটা? মোড়ে মোড়ে গেলে মোড়ে যাও, মানে মোড়ের পাশে পাশে দেখো এরকম অ্যানোটেট আছে কিনা, এরকম লেখার একটা অপশন থাকবে, যেখানে ক্লিক করলে তুমি এই যে লিখতে পারবা, তারপর আবার রাবার দিয়ে মুছতে পারবা। স্যার ধরো আমি এখানে আমি যখন মোড়ে মোড়ে ক্লিক করতেছি লিখতেছে ডিসেবল ভিডিও রিসিভিং। আচ্ছা আমি বুঝতেছি না স্যার প্রবলেমটা কি। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে আমাকে মুখে বললো, আমি নিজে কলম দিয়ে তোমাদেরকে স্পেসিফিক করে দিব না। স্যার একটা আছে রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল, এটা কি? না না, এই যে অ্যানোটেট, তুমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছো এরকম একটা কলমের সাইন থাকবে। স্যার কোথায় অ্যানোটেড? তুমি স্ক্রিনটা শেয়ার করছি না আমি? হ্যাঁ স্যার স্ক্রিন তো দেখতেছি। স্ক্রিনের এই যে তোমার আপনার যে, নিচে স্যার? না না, এই যে মাঝখানে দেখো, এই যে স্টপ শেয়ারিং, এইখানে কার্সরটাকে নিলে এই যে অটোমেটিক্যালি এটা চলে আসে, এই যে একটা কার্সর দেখতে পাচ্ছো, এই যে একটা স্যার ব্ল্যাক এখানে বক্স দেখা চলে যাচ্ছে আসে। না। তুমি ব্ল্যাক বক্স দেখতে পাচ্ছ না কোনো? স্ক্রিনের দিকে তাকাও। না স্যার। হ্যাঁ স্যার স্ক্রিনে যে সি প্রোগ্রামিং ভাষার সুবিধা জাস্ট এগুলি আসতেছে, নাথিং এলস, আর কিছুই আসতেছে না। আর কোনো বক্স আসতেছে না? না ও আচ্ছা, তুমি দেখো যে তোমার এই যখন তুমি এই পার্টিসিপেন্টটা ওপেন করো, হ্যাঁ, তখন পার্টিসিপেন্টটা হ্যাঁ ওপেন করার পর তোমার কিছু মেনুজ বা ফাংশনালিটি আসে, ওখানে অ্যানোটেট নামে একটা কলম আছে। আচ্ছা স্যার আমি আরেকবার ট্রাই করতেছি, কিন্তু স্যার আমি যখনই মোড়ে যেতে তখন তো স্যার ডিসেবল ভিডিও রিসিভিং, আর তো কিছু করা যাচ্ছে না। ওখানে কোনো কলম টাইপের কিছু পাচ্ছ না লেখালেখি করার জন্য? না স্যার না স্যার না। এই এই যে আমি যেরকম একটা কলম দিয়ে আমি ধরো এখানে লাইন বাই লাইন তোমাকে বুঝাচ্ছি, সি প্রোগ্রামের ভাষায় একটি ফাংশন, হ্যাঁ মেইন স্যার কিন্তু ফাংশন এটা থাকে। এটা এটা তো আমার কাছে নাই, এটা আমি সেটা পাইতেছি না। ওটা অবশ্যই তোমার কাছে আছে, বাট তুমি ওখানে সেটিংস বা মোড়ে যেতে হবে, কথা বুঝছো? স্যার মোড়েই তো আমি ট্রাই করতেছি, বাট লেখা আসছে এই যে আমি ক্লিক করলাম ডিসেবল ভিডিও রিসিভিং, আর আমি মোড়ের কি করব? আশেপাশে দেখো কোথাও কলম টাইপসের কিছু আছে কিনা। স্যার মোড়ের আশেপাশে হচ্ছে মিউট, তারপর হচ্ছে স্টার্ট ভিডিও, একটা হচ্ছে লিভ, একটা হচ্ছে শেয়ার স্ক্রিন, একটা হচ্ছে চ্যাট, একটা হচ্ছে পার্টিসিপেন্টস। পার্টিসিপেন্টস হচ্ছে আমরা তিনজন। হ্যাঁ,
আর কি কি আছে বললা? একটা আছে লিভ, একটা আর আছে ইনভাইট, একটা আছে রেজ ইওর হ্যান্ড, একটা আছে মিউট। এগুলো বাদে অন্য কোনো অপশনস কি পাচ্ছ কিনা স্ক্রিন শেয়ারিং স্যার আমি এ? রেজ হ্যান্ড দিছি। হ্যাঁ, রেইজ হ্যান্ড তো আমি দেখতে পাইছি, চিস্তি রেইজ হ্যান্ড। হ্যাঁ, এটা হচ্ছে তুমি যদি কোনো কিছু ইয়ে করো তাহলে এইটা আমি রেইজ হ্যান্ড দেখতে পাবো, কিন্তু তোমার শেয়ারিং এ একটা কলম থাকার কথা যেটা দিয়ে তুমি আমাকে স্পেসিফিক ড্র করতে পারো, মিটিং এ ড্র স্যার করে আমি দেখাতে পাইতেছি না পারো। কেন জানি। আচ্ছা ঠিক আছে, না পাইলে সমস্যা নেই, আমি আচ্ছা স্যার, দাগাচ্ছি। দরকার নাই তো এটা, আমি প্রয়োজন আহ, নাই তো এটা স্যার। আমরা একটু দাগায় দাগায় পড়তেছি, সমস্যা নেই, আমি দাগ দিচ্ছি, তোমার কোনো কিছু কনফিউশন থাকলে আমাকে বইলো, ঠিক আছে? এই ওকে স্যার, প্রবলেম নাই। আচ্ছা স্যার, আর একটু খেয়াল করো, আমি এই যে বললাম যে এই চিহ্নটা শুরু এবং শেষের মাধ্যমে আমরা কমেন্ট আউট করি, ঠিক আছে? তাহলে আমরা এই চিহ্নর ব্যবহারটা আমরাই দেখাই দিছি অলরেডি, এই চিহ্নের ব্যবহারটা আমি কিন্তু এখানে দেখাইছি, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এখন আমরা আবার একটু সামনের দিকে আগাই, সেটা হচ্ছে যে প্রোগ্রামিং এ আমাদের অনেক সংখ্যক কম্পাউন্ড অপারেটর আমরা ব্যবহার করি, যেমন হচ্ছে প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, গুণ ইকুয়াল টু। হ্যাঁ, যেমন এটা কিভাবে ব্যবহার করি আমি একটু কোডিং লাইনে দেখাই। ধরো আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে ইন্টিজার এ ইকুয়ালস টু, আমি বললাম হচ্ছে 10, ঠিক আছে? এরপর তোমার আবার নিলাম হচ্ছে ফ্লট, এরপর হচ্ছে ফ্লট বি ইকুয়ালস টু, আমি নিলাম হচ্ছে ধরো 2.4, ঠিক আছে? এখন আমি এখানে বললাম হ্যালো স্টুডেন্টস পার্সেন্টেজ এফ দিয়ে আমি কি করলাম, এ প্লাস বি এই দুইটা যোগ করে, মানে এই ভেরিয়েবলে যেই ভ্যালুটা আছে আর এই ভেরিয়েবলে বি ভেরিয়েবলে যেই ভ্যালুটা আছে, এই দুটা যোগ করে আমি প্রিন্ট দেখাইতে চাচ্ছি। বুঝছো এতটুকু? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। স্যার আর বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। মানে আমি এই দুইটা ভ্যালুকে যোগ করে কি আমি পার্সেন্টেজ এফে আনতে চাচ্ছি, ঠিক আছে? এখন আমি যদি পার্সেন্টেজ এফে আনি তাহলে প্রোগ্রামটাকে আমি রান করি, রান করলে কি আসবে, হ্যালো স্টুডেন্টস, দেন একটা ভ্যালু আসবে, কম্পাইলেশন ইরর। কম্পাইলেশন ইরর কেন? এখানে কোনো একটা ভুল আছে কিনা আমরা দেখি। ও আচ্ছা, এইখানে স্পেস হয়ে গেছে, এইখানে বা এখানে কোনো স্পেস দেয়া যাবে না, আমরা আবার স্যার run এই করি। একটা স্পেসের কারণে কি পুরো জিনিসটা ইয়ে হয়ে হ্যাঁ, যাবে? পুরো জিনিসটা বাদ হয়ে যাবে, এইটাই হচ্ছে আমাদের সিনট্যাক্স ইরর। আয় হায় আবারও সেই ইরর ধরছে, তাহলে আমাদের ইররটা কোথায় আছে? পার্সেন্টেজ স্যার, এই ব্যাপারটা তো হয় না অ্যাকচুয়ালি আমার মনে হয়। হয় নাই বলতে, এইখানে একটা কমা স্যার, হবে। হ্যাঁ বলো। স্যার এখানে তো ইয়া দিতে হবে বোধহয়, কি? মানে আপনি এ প্লাস বি করবেন। হ্যাঁ, জাস্ট এই দুইটা ভ্যালু যোগ করে আমি প্রিন্ট দিচ্ছি, ওই ভ্যালুটা জাস্ট আমাকে স্ক্রিনে দেখাবে। স্যার এফ এর পরে একটা ইয়া হয়ে গেছে, এফ এর আগেও একটা স্পেস হয়ে গেছে না, ওই পার্সেন্টেজ এফ এ। ইয়ের ভিতরে তুমি যত স্পেস দাও সমস্যা নেই, এই যে দেখো কোড কম্পাইলেশন, এই যে ভ্যালুটা চলে আসছে, মানে ও তুমি, চলে আসছে। হ্যাঁ মানে বিষয়টা হ্যাঁ হচ্ছে যে তুমি যদি মানে এই এই সেমিকলনের ভিতরে যা দিবা, ঠিক আছে, এই সেমিকলনের হ্যাঁ ভিতরে তুমি যাই দিবা, এরটুকুর জন্য তোমার কোনো ধরনের কি নাই, মানে এর ভিতরে তুমি 1000টা স্পেস দাও কোনো সমস্যা নাই, কিন্তু সেমিকলনের বাইরে তোমাকে যেটা দিতে হবে সেটা কি, একটা কমা দিতে হবে, তারপরে তুমি যেখান থেকে ভ্যালুটাকে নিয়ে আসতে চাচ্ছ, আমি তো ভ্যালুটাকে নিয়ে আসতে চাচ্ছি এর হ্যাঁ ভিতরে যে ডাটা এবং বি এর ভিতরে যে ডাটা, এই দুটো যোগ করে আমি নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে এই দুটো যোগ করে কত আসে, 12.5, তাই নয় কি? হ্যাঁ স্যার। কিন্তু এখানে আসছে কি 12.5, অনেকগুলা জিরো। তাহলে এখন আমি কি করব, এতগুলা জিরো তো আমার দরকার নেই, কি করব? স্যার আর বলো আমি কি করব? জি স্যার। তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার, আমি দেখতে পাচ্ছি। আমি এখানে দুইটা ভ্যালু নিলাম, দুইটা ভ্যালু যোগ করলাম, করে দুইটা ভ্যালুকে আমি কি করলাম, প্রিন্ট করলাম, আর আমার কম্পাইলার কি করলো, ওই প্রিন্টটাকে আউটপুটে দেখাচ্ছে। এটা কি তুমি দেখতে পাচ্ছো যে আউটপুটে কি দেখাচ্ছে? জি স্যার। এটাই তো আমি জি চাইছি, স্যার। তাই নয় কি?
আমি তো প্রিন্টে এতটুকুই চাইছি, জি ঠিক স্যার। আছে। আমি এতটুকু প্রিন্ট করতে গিয়ে আমাকে সে দেখাচ্ছে 12.5 অনেকগুলা শূন্য। তা আমার তো এত বড় রেজাল্ট লাগবে না, আমার তো জাস্ট 10 আর আড়াই যোগ করলে 12.5 হয়। হ্যাঁ জি স্যার। তাহলে এখন কিভাবে এই শূন্যগুলো বাদ দিব আমি? বা স্যার কত ঘর পয়েন্টের পর্যন্ত পর তুমি দেখাইতে চাও? স্যার পয়েন্টের পর স্যার ওই ইয়াতে মানে 0 দিলে হবে না স্যার, মানে কয়টা পয়েন্টের পর কত সংখ্যা নিতে চাই ওই পর্যন্ত যদি 0 দিই তাহলে কি শূন্যগুলো কমবে? কোথায় জিরো দিবা? কোডিং লাইনে কোন জায়গাটায় চেঞ্জ করলে কত ঘর পর্যন্ত তুমি দেখতে পাবা? আমি গত ক্লাসে দেখাইছিলাম। স্যার কোডিং লাইনে স্যার ফ্লোট বি ইকুয়াল টু 2.5 ওইখানে চেঞ্জ করলে কি চেঞ্জ করবা? এখানে তো তুমি যা দিবা স্যার, ওখানে তাই দেখাবে। তুমি এখানে কত দিবা? আরো 6.5 দিবা স্যার, এরকম? জি স্যার এরকম দিলে এরকম দিলে রান করলে তো আমার 12.565, তারপর অনেকগুলা জিরো দেখাবে। এই যে 12.565, তারপর 001 দেখাচ্ছে, কিন্তু আমার এই 001 তো আমার নাই। স্যার তাহলে যদি এই তিনটা 0 দেয় স্যার 2.000 2.00 দিবা? জি স্যার। এইটা এইটা তো মানে তোমার একটা ভ্যালু যেটা তুমি বি ভেরিয়েবলে রাখতেছো, তো এইখানে চেঞ্জ করে লাভ কি? মানে এখন যদি এটা আমি স্ক্যানএফ করে দেই যে এই এই ডেটাটা দিবে হচ্ছে কিবোর্ড থেকে ইউজার দিবে, এখন যদি আমি এখান থেকে এটা করে দিই যে %f ডেটাটা দিবে হচ্ছে কে? ইউজার দিবে, এখানে আমি কোনো ডেটা আমি দিবই না। আমি এখানে প্রিন্টএফ দিয়ে বললাম যে প্রেস এনি ডেসিমেল ডেটা, এখানে বলে দিলাম যে প্রেস এনি কি ডেসিমাল, ডেসিমাল মানে ডেসিমাল কি ডেটা। ফ্লোটিং, ফ্লোটিং ডেটা তুমি প্লিজ দাও, এটা আমি রিকোয়েস্ট করলাম। হ্যাঁ, তাহলে এখন যদি আমি কোডটা রান করি তাহলে এখন ও তো আমার কাছে এই যে প্রথমে এখন ডেটা চাবে, এই যে ও ইরর বলছে কেন? প্রিন্টে প্রেজেন্ট ডেটা, এই ভুল কি আছে? ও আচ্ছা, এখানে আমরা কি দেই নাই, ইম্পারসেন্ট দেই নাই। অ্যাড্রেস নিতে গেলে তো ইম্পারসেন্ট দেয়া লাগে। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আবার এখানে স্যার সেমিকোলন দেই নাই। হ্যাঁ বলো। চিস্তি বলো। স্যার এখানে আপনি আগের যে লাইনটা লিখলেন হ্যালো স্টুডেন্ট হুম। %f/n, এটা তো আপনি স্যার ইয়াতে স্ক্যানএফ এ লেখার কথা না, %f/n। আমি স্ক্যানএফটা কেন ব্যবহার করতেছি আর প্রিন্টএফটা কেন ব্যবহার করতেছি? স্যার প্রিন্টএফ হচ্ছে প্রিন্ট দেওয়ার জন্য, আর স্ক্যানএফ? স্ক্যানএফ হচ্ছে চাওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখন আমি যদি কোনো কিছু চাই তাহলে আমি স্ক্যানএফ ইউজ করব, এটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ আচ্ছা, এখন আমি বলছি আমি ধরো যে এই প্রিন্টএফটা আমি এখন ধরো ডিসেবল করে দিলাম, আমি এখন যদি প্রোগ্রামটাকে রান করাই তাহলে সে কি বলবে? জাস্ট প্রথমে প্রিন্ট দিবে প্রেস এনি ডেসিমাল ডেটা, এই যে প্রিন্ট দিছে, দিয়ে কি এখানে হ্যাঁ একটা কার্সর ওয়েট করতেছে যে আমাকে কোনো কিছু একটা ইনপুট হ্যাঁ দিতে বলছে। এখন আমি যদি এখানে ইনপুট দেই কি স্ক্যানএফ দিয়ে ধরো 10 ইনপুট দিলাম, just a minute, F11, okay, preview window, আচ্ছা এখানে স্ক্যানএফ %a %b
এই কোডটা রান করতেছে না কেন? turbonet.com স্যার আমি একটু আসতেছি 1 মিনিট। হ্যাঁ ডাকতেছে আমাকে। এই যন্ত্রণা অব্র ওপেন হয়ে গেছে। আমরা গতবার কোন কম্পাইলারে কাজ করলাম, খুবই স্মুথ কাজ করলো। অনলাইন কম্পাইলারে এটা হচ্ছে একটা ঝামেলা। আমরা অনলাইন কম্পাইলারে অনেক সময় রান করতে গেলে উল্টাপাল্টা জিনিস রান করে। আমরা এই কম্পাইলারে কাজ করছিলাম গতবার স্যার। স্যার আমার তো স্যার মনে নাই স্যার। তুমি গুগল স্যার ক্লাসরুমে আমার কি ঢুকছিলা এর মাঝে? গুগল ক্লাসরুমে না স্যার, এর মধ্যে আর ঢুকা হয় নাই তো। যাই হোক, গুগল ক্লাসরুমে আমি তো সব দিয়ে দেই, গত ক্লাসের ভিডিও দেয়া আছে। হ্যাঁ রাইট, এই কম্পাইলারে কাজ করছিলাম। খেয়াল করো, আমরা ক্লাস কন্টিনিউ করি। আমি এইখানে যে কোডিং লাইনটা লিখছি, হ্যাঁ, এই কোডিং লাইনে প্রথম লাইনে কি লিখছি আমরা? প্রেস এনি ডেসিমেল ডাটা, তাই না? সে প্রিন্ট দিছে কিন্তু প্রেস এনি ডেসিমেল ডাটা, খেয়াল করছো? তারপরে জি সে স্যার। কি কার্সরটা লাফাচ্ছে। কার্সরটা কেন লাফাচ্ছে? কারণ স্যার এখানে আরো কিছু ডেটা ও চাচ্ছে, কেন চাচ্ছে মানে মানে কিসের এটা জন্য? কমপ্লিট না। কোন কোডের জন্য ও কার্সরটা লাফাচ্ছে? এটা তো হচ্ছে এই কোডের আউটপুট। আমরা যে স্যার। এখানে কোডটা লিখছি, এই কোডের আউটপুট তো এটা, তাই না? তাহলে জি এখানে স্যার। কার্সরটা লাফাচ্ছে মানে একটা ইনপুট সে চাচ্ছে, তাই তো? জি স্যার। এখন এই উপরে এই কোডের মধ্যে কোন লাইনটার কারণে এই কার্সরটা লাফাচ্ছে? ইনপুট নেয় কোন লাইনের কারণে, কোন ফাংশনের কারণে ইনপুট নেয়? স্ক্যানএফ এর কারণে। এসকেএনএফ এর কারণে, রাইট। এসকেএনএফ ফাংশনের কারণে আমার ইনপুটটা নেয়। এখন আমি এখানে ইনপুট দিলাম যেমন 23.67, ঠিক আছে? এখন জি স্যার। আমার তাহলে এই আউটপুটে কি আসবে? কিছু আসবে? আমি কি এখানে কোনো আউটপুট দিছি? না স্যার, কোনো আউটপুট দেন নাই, শুধু মানে স্ক্যানএফ দিছেন, কোনো প্রিন্টএফ দেন নাই। কোনো প্রিন্টএফ তো দেই নাই। তাহলে আমি যদি এখন ইন্টার প্রেস করি, তাহলে প্রোগ্রাম কি শেষ হয়ে গেল না? কোনো কিছু তো নাই, আছে কি? না প্রোগ্রাম স্যার। কিন্তু শেষ। আচ্ছা, প্রবলেম হচ্ছে আমি যদি এখানে কমেন্ট আউটটাকে সরাই দিই, তাহলে এখন কি একটা কোডিং লাইন চলে আসছে না? জি স্যার, আসছে তো। এখন তাহলে আমি যদি কোনো ইনপুট দেই, তাহলে আউটপুটে কি আসবে? আমি যা লিখবো তাই আসবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার।
বুঝতে পারতেছি। তাহলে এখন আমি হ্যাঁ Your out- না স্যার, আমি লেখাটা পড়তেছিলাম, ইউর আউটপুট ইজ ওই লেখাটা। হ্যাঁ মানে এটা প্রিন্ট এফ এর মধ্যে আমি যা দিব তাই তো আসবে। তার মানে প্রথম সে প্রিন্ট এফ এর এই লাইনটার কাজ করলো, কি করলো, প্রেস এনি ডেসিমাল ডাটা। এখন সে এই লাইনটার কাজ করতেছে, সে একটা ডেটা ইনপুট চাচ্ছে, তাই তো? জি স্যার, চাচ্ছে। তাহলে এখন একটা ডেটা আমরা ইনপুট দেই, যেহেতু চাচ্ছে। দেন স্যার। ধরো 12.6 দিলাম। এখন তোমরা আমাকে বলো, এখন কি এই লাইনের কাজ করবে না সে? 3 নাম্বার লাইন। হ্যাঁ, এই লাইনের কাজ করবে। তাহলে এই লাইনের জি কাজ স্যার, করলে এই লাইনের কাজ করবে। আউটপুটটা কি আসবে? আমি যদি ইন্টার প্রেস করি আউটপুটটা কি দিবে, মানে লেখাটা কি আসবে, প্রিন্ট এফ এর লেখাটা কি আসবে? স্যার প্রিন্টএফ এর লেখাটা তো স্যার এটাই আসবে, মানে কি আসবে বলো? 12.67। হ্যাঁ স্যার ইউর আউটপুট ইজ 12.67, এটাই আসবে। 12.67 আসবে নাকি এ প্লাস বি এর মানটা আসবে? স্যার এ প্লাস বি এর মানটা আসবে। তাহলে এখন এ প্লাস বি এর মানটা কত? এর মান কত আর বি এর A মান plus কত? এ এর মান হচ্ছে 10 আর বি এর মান হচ্ছে আপনি এখানে যে নাম্বারটা দিবেন। যে নাম্বারটা দিছি, কত নাম্বার দিছি? 12.67। তাহলে আউটপুটটা কি আসবে? আউটপুটটা সেম 12.67। কিন্তু আউটপুটে আমি তো প্রিন্ট দিতে বলছি এ এবং বি এর যোগফল। আচ্ছা, প্লাস প্লাস 10 মানে আপনি তো বি এর মানটা 22.67। 22.67 তাই না? হ্যাঁ রাইট রাইট এইটাই তো আসার প্লাস কথা। 10। প্লাস 10, ইয়েস স্যার। 22.67 ইন্টারপ্রেস করলাম, কি আসছে? 22.67, 4টা জিরো। এই 4টা জিরো কি আমি দিছি? না স্যার, দেন নাই। কেন আসছে? কারণ আমি এখানে আউটপুটে কি লিখছি, পার্সেন্টেজ এফ। পার্সেন্টেজ এফ, মানে সে ফ্লট ডাটা, দশমিকের পরে কয় ঘর পর্যন্ত সে প্রিন্ট দিবে? 6 ঘর পর্যন্ত। আমি গত 6 ঘর ক্লাসে পর্যন্ত বলছিলাম। print দিবে। তাহলে এই 6 ঘরকে যদি আমি কমাইতে চাই, তাহলে কত ঘর পর্যন্ত আমি প্রিন্ট দেখতে চাই? আমি যত ঘর পর্যন্ত প্রিন্ট দেখতে চাই আমি অত ঘর পর্যন্ত কি করব, লিখে দিব। এখন আমি 3 ঘর পর্যন্ত দেখতে চাই, তাহলে 0.3, তাই তো? তোমরা কয় ঘর আচ্ছা। পর্যন্ত দেখতে চাও ফ্লট স্যার 10 ডাটা? ঘর। 10 ঘর পর্যন্ত তো দশমিকের পরে অলরেডি দেখাচ্ছে তো 6 ঘর, কিন্তু 6 ঘর পর্যন্ত কি তুমি দেখতে চাও সেটা আমি বলতেছি। না স্যার আরো দেখতে চাই। আরো তো আসবে না, কারণ ফ্লট ডাটাতে দশমিকের পরে 6 ঘর পর্যন্তই আসবে। স্যার দুইটা দেখবো স্যার। স্যার দুইটা দুইটা দেখবো। দেখবো। তাহলে আমি এই 0.2f। রাইট, তাহলে আমি কি লিখবো, 0.2f। এটা প্রোগ্রামিং এর 2F কথা। আমি ভেরিয়েবলে কোনো চেঞ্জ এনে লাভ নাই স্যার। আর তুমি বারবার একটু জি আগে স্যার। কোডিং লাইনে বলতেছিলে স্যার আপনি এখানে বি এর মান অমুক দেন, বি এর মান তমুক দেন। এই বি এর মান অমুক তমুক করে তো লাভ নাই, কারণ এ আর বি তো হচ্ছে একটা ভেরিয়েবল, এটা চলক। এটার মান তো কনস্ট্যান্ট না, এটার মান তো স্ক্যানএফ দিলে তো এই মানটা যে ইনপুট কি হবে সেটা তো ইউজারই ভালো জানে, আমি আর তুমি প্রোগ্রামার তো বলতে পারবো না। আমি তো জাস্ট এটা কোডিং লাইন লিখে রাখছি, এখন আমি যা দিব তাই হবে। এখন আমি যদি প্রোগ্রামটা রান করি, তাহলে এখন সে প্রথমে প্রিন্ট দিল কি, এই লাইন প্রিন্ট দিল, প্রেস এনি ডেসিমাল ডাটা, তাই না? তারপরে সে কি বললো, স্ক্যানএফ চাচ্ছে। তাই এখন একটা স্ক্যানএফ ইনপুট দিবা, কত ইনপুট দিবা বলো? স্যার 13 দিলে। দেখি শুধু 13 দিব? স্যার 13.65। হ্যাঁ এটা তোমার ইচ্ছা, আমি 6.5 দিলাম, কোনো সমস্যা নাই। আর দিব? না স্যার, আর দিয়েন না, দশমিকের পর 2 ঘরই রাখেন। আচ্ছা, আমি যদি এখন 3 ঘর দেই তাহলে ঘটনাটা কি ঘটবে এটা তুমি একটু দেখো। আমি তো এখানে বলছি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত প্রিন্ট দাও, তাই না?
জি এখন স্যার আমি হ্যাঁ 2 ঘর পর্যন্ত দিলে তো সে নরমাল ডাটা মানে যা আছে 13 আর 10 যোগ করলে কত হয় 23.65। কোনো সমস্যা তো জি নাই, আর স্যার জিরো গুলা কিন্তু আসতেছে না, তাই না? জি স্যার স্যার আর তুমি বিষয়টা ধরতে পারছো? চিস্তি কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝছি আমি। এখন যদি আমি 13.65 যদি অন্য নাম্বার দেই, এখন যদি ইন্টার প্রেস করি, তাহলে সে কিন্তু ওই অন্য যে দশমিকের পরে যে আমি 4 ঘর ডাটা দিলাম সেটা কি দিছে সে আউটপুটে? না না এইটা বোঝানোর জন্যই আমি আসলে অ্যাকচুয়ালি ফ্লটিং ডাটাগুলো নিয়ে একটু তোমাদের সাথে ডিসকাস করলাম, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে দেখো এই যে প্লাস ইকুয়াল বা এই যে মাইনাস ইকুয়াল কথাটা বুঝো, বা গুণ ইকুয়াল, এইগুলাকে বলে কম্পাউন্ড অপারেটর। কি অপারেটর? কম্পাউন্ড কম্পাউন্ড অপারেটর। এখন প্রোগ্রামিং এ আমরা এই কম্পাউন্ড অপারেটর গুলো করি কিরকম ভাবে করি দেখো। আমি যদি এখন ধরো বলি যে এ প্লাস সরি এ ইকুয়াল এ প্লাস 1, এ ইকুয়াল কি বললাম? এ প্লাস A+1 এ 1 প্লাস ধরো 3। এর মানে তুমি এইখানে এর ভ্যালুটাকে কত বলতেছো বলো? এইখানে তো এর ভ্যালু 10, কিন্তু এইখানে এর ভ্যালু কত? 5 5 কেন হবে? এইখানে এর ভ্যালু 10, তুমি স্যার কেন 13। 13? ও 5 বললো কেন? মানে কি আন্দাজ করে 5 বললা স্যার? আর একটু আমাদেরকে ব্যাখ্যা দিবা 5 কেন হবে? স্যার আমি মনে করছিলাম স্যার আপনি এটাতে যে কোনো একটা মান বলতে বলছেন, মানে আলাদা কোনো একটা কিছু না না, ওই ওই মানে আমি কারণে। তো কোডিং লাইনে লিখতেছি। আহা, আমি এখানে কোড লিখতেছি, এখানে তো এ হচ্ছে একটা ভেরিয়েবল, তাই না? আমি তো এখানে কোনো মান বসাইতে পারবো না। আমি এখানে একটা মান বসাই দিছি, ঠিক আছে? আচ্ছা, আমি এই লাইনটাকে কমেন্ট আউট করে দিলাম, এটা বলার দরকার না। এখন এইখানে ধরো বি এর মান যা দিক, ঠিক আছে, এখানে বি এর মান কি দিবে এটা কি তুমি আমি বলতে পারি? না তাহলে আমি এখন যদি বলি বি ইকুয়ালস টু বি প্লাস 3, তাইলে তুমি আমাকে বলো এইখানে যেই মানটাই আমি ইউজার দেখ না কেন, এইখানে বি এর মান কত হবে? এখানে বি এর মান যে মানে ইউজার দিক ওইটার সাথে 3 যোগ করতে হবে। 3 যোগ হয়ে অটোমেটিক্যালি কি কোডিং লাইনে চলে আসবে, ভেরিয়েবল চেঞ্জ জি হয়ে স্যার যাবে। তুমি কি বিষয়টা ধরতে জি পারছো? স্যার তাহলে আমরা এটা একটু রান পারছি করি, স্যার। একটু দেখি কি হয় ঘটনাটা। হ্যাঁ বলো, একটা ভ্যালু বলো। স্যার আর একটা ভ্যালু বলো, আমি প্রোগ্রাম রান করাইছি। ভ্যালু স্যার এটা এ ইকুয়াল টু 13। কি বলতেছো তুমি? আমি প্রোগ্রামটা রান এটা একটা করাইছি, ভ্যালু দিলেই হবে। আমি একটা সফটওয়্যার রান স্যার করাইছি, 10 এখানে দেন। কি চাচ্ছে? বলছে প্রেস এনি ডেসিমেল প্রেস ডাটা। এনি ডেসিমাল নাম্বার 10 দেন স্যার। 10 দিলাম, তাহলে এখন প্রোগ্রামিং অনুপাতে এখানে আউটপুট কি আসবে? এখানে প্রোগ্রামিং লাইন অনুপাতে এখন আমি তো 10 এই কোডিং লাইন অনুপাতে আমি 10 এই যে প্রেস করে ফেলছি অলরেডি। এখন যদি ইন্টার প্রেস করি তাহলে কি এই লাইনের কাজ হবে না? স্যার হ্যাঁ স্যার অ্যান্সার এই হবে হচ্ছে লাইনেরই কাজ হবে। 13। তাহলে অ্যান্সারটা কত আসবে? এখানে দিছি আমি 10, তাহলে এই 10টা সে কোথায় রাখবে, কোন ভেরিয়েবলে রাখবে 10টা? স্যার বি তে। তাহলে 3 নাম্বার লাইনে সে ঘটনাটা কি ঘটবে, বি এর মান কি হবে? 13। বি এর মান 3 বেড়ে যাবে 13। তারপরে যখন সে প্রিন্ট করতে 13 যাবে তখন সে কি প্রিন্ট দিবে? 13-র সাথে আরো 13। 13-র সাথে আরো 13 যোগ করে প্রিন্ট দিবে। বি এর মান তো এখন হ্যাঁ 13, স্যার। হ্যাঁ, এনে এর মান কত? আর এর মান 13। এর মানও 13 13 কেমনে? এই যে এখানে। কি এই যে এই লাইনে? এই যে স্যার a ইজ ইকুয়াল টু a প্লাস 3। হ্যাঁ স্যার। এই লাইন কি কাজ করবে? এটা তো কমেন্ট আউট করা। ও ও আচ্ছা আচ্ছা, রাইট 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 রাইট। স্যার তাহলে কমেন্ট আউট দেয়া দরকার কি?
না দেওয়ার দরকার নাই, আমি আসলে তোমাদেরকে বোঝানোর জন্য মানে প্রোগ্রামিং যে আসলে তোমার কাজ, প্রোগ্রামিং যে তুমি যা মন চাই তা করতে পারো, সেটা বোঝানোর জন্য আসলে আমি বিষয়গুলো দেখাচ্ছি। ও আচ্ছা স্যার, স্যার তাহলে আবার 10, এ মান হচ্ছে 10, 10 আর বি এর মান কত হবে? রাইট, 13। বি মান 13। তাহলে আউটপুট কি আসবে আমি যদি এখন ইন্টারপ্রেস করি? কি বলবো না তোমরা দুইজন? আমি যদি ইন্টারপ্রেস করি তাহলে আউটপুট কি আসবে? স্যার এ আর বি এর যোগফল আসবে 23। হ্যাঁ কি বাবা, যোগফলটা কি? কোডিং তো তুমি করছো, এখন আউটপুটটা কি আসবে? 23। আসবে স্যার 23 আসবে। 13 বি এর মান আর ওর হচ্ছে 10, 23 এক্সাক্ট আসবে না 23 দশমিক কিছু আসবে? স্যার 23 এর পর স্যার দশমিক দিয়ে 2 ঘর আসবে। দশমিক আসবে। দুই ঘরে কি থাকবে? বলতে পারতিছো না? না স্যার। দুই ঘরে স্যার শূন্য কি বললেন? থাকবে। কতটা? আমার কোশ্চেন হচ্ছে হ্যাঁ এর স্যার, মধ্যে শূন্য আছে থাকবে। নরমাল হিসাব, আমার এর মধ্যে আছে 10, বি এর মধ্যে ইউজার দিলাম 10, এই লাইনটা এক্সিকিউট হওয়ার কারণে হয়ে গেল 13, এইখানে এসে 13 সাথে যোগ হয়ে গেল কত? 10। তাহলে এখানে ইনপুটে আসবে কি? 23, কিন্তু এইখানে আবার 0.2 দেওয়ার কারণে কি হয়ে গেল? 23.20। তোমরা যখন আমি কোনো আউটপুট জিজ্ঞাসা করব তখন লাইন অফ কোড দেখে তোমাকে আমাকে সাথে সাথে আউটপুটটা বলে ফেলতে হবে। এটাই হচ্ছে তোমাদের হ্যাঁ স্যার, প্র্যাকটিস। 23.00। স্যার আর কি আমার কথা বুঝছো? জি স্যার। এটা প্র্যাকটিস যত আমরা দ্রুত করব তত আমাদের প্রোগ্রামিংটা মজা লাগবে। আচ্ছা এখন দেখো এই স্যার কম্পাউন্ড এটা লাইন, স্যার এই চ্যাপ্টারটা স্যার কঠিন লাগে স্যার। কিন্তু এখন কি আমি লাইন অফ কোড লিখে লিখে বুঝাচ্ছি এখনো কঠিন লাগতেছে? না স্যার, এটার পর স্যার কিছুটা হলো সহজ লাগতেছে, তবে স্যার আর একটু এখনো সহজ হবে। পুরোপুরি সহজ হয় নাই। না না, এখন তো কেবল মাত্র চ্যাপ্টারটা শুরু করলাম এবং এটা আরো সহজ হবে। কথা বুঝতে পারছো? জি স্যার। দেখবা যে তুমি যদি এইটা শিখতে পারো, তোমার ফিউচারে তুমি জব সেক্টরে এমন কোনো কম্পিউটারের অর্গানোগ্রাম থাকবে না যেটা তোমার কাছে কঠিন লাগবে। কথা বুঝতে পারছো?